জি, শুরু করেন স্যার। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আবু রায়হান নাইম। আমি রেসিডেন্সি কোর্সে আছি, প্লাস্টিক সার্জারি এমআরসিএস পার্টে কমপ্লিট করছি আমি। আজকে আমরা ছোট দুইটা টপিক নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে হার্সপাং ডিজিজ আর একটা হচ্ছে মিকোনিমাইলেস। খুব ছোট করে আলোচনা করব, আমাদের পরীক্ষার জন্য যতটুকু দরকার ততটুকুই পড়বো। এমআরসিএস পরীক্ষায় পার্টিতে আমাদের খুব বেশি ডিটেলস জানা লাগে না, আমাদের কিছু স্পেসিফিক পয়েন্ট জানলে সেখান থেকে আমরা হচ্ছে মানে কোশ্চেনটা ধরতে পারবো এবং অ্যান্সার করতে পারবো আমরা সেই অনুযায়ী আলোচনা করব। তার আগে হচ্ছে আমরা একটু দেখি। আহ, আহ, আচ্ছা, আমরা একটা লুমেন বা নালার কথা চিন্তা করি। যে এটা একটা হচ্ছে পাইপ বা হচ্ছে নল বা লুমেন, যেটা চিন্তা করি এখান দিয়ে হচ্ছে সেমি সলিড হচ্ছে ম্যাটেরিয়ালস যাই। এখন যদি লুমেনটার ডায়ামিটার ঠিক থাকে, তারপরে এই যে ভিতর দিয়ে যে সাবস্টেন্সটা যাচ্ছে এটার যদি কনসিস্টেন্সি ঠিক থাকে, তাহলে এখান দিয়ে কোনো বাধাপ্রাপ্ত হবে না, সুন্দরভাবে চলে যাবে। কিন্তু যদি এই লুমেনটাই চুপসায় যায়, বাংলায় বলে নি তারপর আমরা ডিজিজ যাব, চুপসাই গেছে কোনো কারণে, তাহলে এখান থেকে যাইতে পারবে না। যেতে না পারলে কি হবে? বাধাপ্রাপ্ত হবে। আবার দেখা যাচ্ছে যে ভিতরের যে ম্যাটেরিয়াল সেটার হচ্ছে কি হচ্ছে, জিনিসটা খুব ঘন হয়ে গেছে, ঠিক হয়ে গেছে, তাহলে যেতে পারবে না, এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে দুইটাইতে হচ্ছে বাধাপ্রাপ্ত হচ্ছে, তাহলে দুইটাইতে অবস্ট্রাকশনের ফিচার আসবে। আজকে এই যে দুইটা মানে অবস্থার কথা বললাম, এই দুইটা অবস্থা হচ্ছে দুইটা ডিজিজ। তাহলে হচ্ছে আমরা একটা ভিতরে যে একটু আলোচনা করি। এখন প্রথমে যেটা বললাম যে নালী চুপসে হয়ে গেছে, এটা হচ্ছে হার্সফাং ডিজিজ। এখানে হয় কি, আমাদের ইন্টেস্টিনাল সিস্টেমে আমরা তো জানি কি এন্টারিক নার্ভাস সিস্টেম আছে, মেসনার প্লেক্সাস আর হচ্ছে মাইন্ট্রিক প্লেক্সাস। এটা হচ্ছে নিউরাল ক্রেস্ট থেকে আসে, নিউরাল ক্রেস্ট থেকে আসার জন্য কিছু জিন দায়ী। এখানে আমি মানে এইটা পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, আমি একটু জানার জন্য বলতেছি। আর এটি এডিএনআরবি অ্যান্ড ইডিএন3, এই কয়টা জিন দায়ী এই জিনের জন্য নিউরাল ক্রেস্ট থেকে আমাদের নার্ভটা নিচে নেমে ইন্টেস্টাইনে আসে। এখন যে যদি এই জিনগুলোর ডিফেক্ট ডিফেক্ট থাকে, তাহলে সে হচ্ছে আসতে পারবে না, তার পথ বন্ধ হয়ে যাবে। ফলে কি, আমাদের যে ইন্টেস্টিনাল সিস্টেম আছে ওখানে নার্ভ সাপ্লাই থাকবে না। নার্ভ সাপ্লাই না থাকলে সেটা হচ্ছে আমাদের চুপসে যাবে। তাহলে আমাদের যদি এটা কজ বলি, তাহলে অ্যাবসেন্স অফ দ্য গ্যাংগ্লিয়ন সেল ইন দ্য মিজনার এন্ড মাইন্ট্রিক প্লেসেস। এখন কি জন্য অ্যাবসেন্স হয় এটা আমি একটু ডিটেলস বললাম, এখান থেকে কিছু না আসার সম্ভাবনা বেশি। তাহলে আমাদের হার্সপাং ডিজিজের যে না মানে লুমেনটা, ইন্টেস্টিনাল লুমেনটা চুপসে যাচ্ছে, এটা কোথায় কোথায় বেশি হয়? প্রথমে সবচেয়ে বেশি হচ্ছে নিচের দিক থেকে শুরু করি, অ্যানাস থেকে শুরু করে সিগময়েড কলন, এখানে 75% হয়। তাছাড়া প্রক্সিমাল কলন হতে পারে এবং টার্মিনাল আইলেমে হইতে পারে। এখন আমাদের এটা আমাদের প্যাথোফিজিওলজি জানলাম, কোথায় কি হয় একটু জানলাম। এখন আমরা দেখবো যে এটা হচ্ছে কি প্রেজেন্টিং কমপ্লেন নিয়ে মানে আমাদের কাছে রোগীটা আসবে। এখন কি নিয়ে আসবে? যেহেতু হচ্ছে অবস্ট্রাকশন হয়েছে, অবস্ট্রাকশন ফিচার নিয়ে আসবে। অবস্ট্রাকশনের ফিচার কি আছে? তাদের বাচ্চার মিউকোনিয়ামটা হচ্ছে পাস করবে পরে, ডিলেড প্যাসেজ অফ দ্য মিউকোনিয়াম। তারপর হচ্ছে তাদের যেহেতু পাস করতে পারতেছে না, অ্যাবডোমেনটা ফুলে যাবে, ডিস্টেন্ডেড অ্যাবডোমেন হবে, এবং সে বমি করবে, সেটা হচ্ছে পাইলাস ভমিটিং করবে। এই একই ফিচারও হচ্ছে মিকোনিয়াম আইলেসে আছে। তাহলে আমাদের এই হাজব্যান্ড ডিজিজ এই কয়টা কমপ্লেন নিয়ে আসলো, এবং হচ্ছে আমরা তাহলে এখন আমাদের কাছে ক্লিনিক্যাল ফিচার পেয়ে গেছি। আমি এখন রোগীটাকে ডায়াগনোসিস করবো। ডায়াগনোসিস করার জন্য কি করব? একটা হচ্ছে কর্ড সাইড সাকশন বায়োপসি, আর একটা হচ্ছে কন্ট্রাস্ট এনিমা। এখন কর্ড সাইড সাইড সাকশন যে বায়োপসি, এটা কি করে? আমরা হচ্ছে পেটে কাটাকুটি করে বায়োপসি নিই না, আমরা হচ্ছে বেড সাইডে হচ্ছে আমরা এই থ্রু দ্য অ্যানাস লুমেন ঢুকাই, ওখান থেকে শাক করে হচ্ছে টিস্যু ম্যাটেরিয়াল নিই, সেখান থেকে বায়োপসি পরীক্ষা করি। এটা হচ্ছে একটা। আর হচ্ছে কন্ট্রাস্ট সিনেমা, কন্ট্রাস্ট সিনেমা দিয়ে দিয়ে আমরা দেখি যে লুমেনের প্যাটার্ন কিরকম। এই যে কন্ট্রাস্ট সিনেমার একটা আমি ছবি দিছি, এটা একটু দেখেন। এইটা হচ্ছে নর্মাল পোর্শন, এটা হচ্ছে গ্যাংগ্লিয়ন পোর্শন। তাহলে নর্মাল পোর্শনের চেহারা কিরকম থাকবে? প্রক্সিমাল পোর্শন ডাইলেটেড থাকবে, প্রক্সিমাল পোর্শন ডাইলেটেড থাকবে, আর ডিস্টাল পোর্শন থাকবে কি, ন্যারো থাকবে। এটা একটা ফিচার হাসপাং ডিজিজের, প্রক্সিমাল পোর্শন ডাইলেটেড থাকবে এবং ডিস্টাল পোর্শন ন্যারো থাকবে। আর কর্ড সেকশন বায়োপসি দেখলে আমরা হচ্ছে নার্ভ সেল অ্যাবসেন্ট থাকবে সেটা ভাবো। ওকে, তাহলে হচ্ছে এইটা একটু মনে রাখবেন, কট সাইড সাকশন বায়োপসি। আহ তারপর হচ্ছে আমরা ট্রিটমেন্টে যাব। ট্রিটমেন্টে কি? ট্রিটমেন্ট হচ্ছে আমরা হচ্ছে রেকটাল লস আউট করতে পারি। রেকটাল লস আউট কিভাবে করতে পারি? অ্যানাস দিয়ে আমি হচ্ছে একটা ফিডিং টিউব দিয়ে নর্মাল স্যালাইন দিতে পারি, এভাবে আমরা রেকটাল লস আউট করতে পারি। এখন রেকটাল লস আউট যদি আমরা ফেল করে, তাহলে হচ্ছে আমরা একটা মানে আলাদা একটা না পথ তৈরি করে দিতে পারি। হ্যাঁ, এখান থেকে তো আর হচ্ছে আমাদের যে ফিকাল ম্যাটেরিয়াল গুলো মিকুনিয়াম গুলো আসতেছে না, এটা নিচ থেকে। আচ্ছা,
মানে আমাদের যে, এখান থেকে দেখা যাচ্ছে না মনে হয়, আমাদের যে নর্মাল প্রক্সিমাল ডাইলেটেড পোর্শন তার নিচ থেকে যে ন্যারো ডিস্টাল পোর্শনটা সেটা থেকে মানে সেটাতে বাধাপ্রাপ্ত হচ্ছে। তো আমরা যদি প্রক্সিমাল পোর্শনের থেকে একটা পথ তৈরি করে দিতে পারি, তাহলে হচ্ছে আমাদের যে ফিকাল ম্যাটেরিয়াল মিকোনিয়ামটা পাস করতে পারবে, তাহলে অবস্ট্রাকশনের ফিচারটা আর থাকবে না। তো হচ্ছে আমাদের আরেকটা করতে পারি কি, যদি রেকটাল অস আউটটা হচ্ছে আমাদের কাজ না করে, তাহলে আমরা করতে পারবো কি, এই স্ট্রোমা করতে পারবো। স্ট্রোমা করতে যাওয়ার সময় আমরা হচ্ছে ফ্রোজেন সেকশন বায়োপসি করে নিব, করে আমরা দেখবো যে এই এই কি মানে ইমিডিয়েট একটা হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন হয়ে যাবে, জানতে পারবো যে কোথায় গ্যাংগ্লিন সেল আছে, কত দূর কাটা লাগবে বা কোথায় করা লাগবে এটা। আর হচ্ছে এটা ডেফিনিটিভ ম্যানেজমেন্ট হচ্ছে পুল থ্রু অপারেশন। পুল থ্রু অপারেশন কি, পুল থ্রু অপারেশন হচ্ছে আমাকে আহ, এইটা যদি নর্মাল লোবেন হয়, পরে আমাদের এইখান থেকে হচ্ছে ন্যারো হয়ে গেছে, তাহলে আমাদের প্রথমে হচ্ছে এই কি একটা ফিডিং টিউব দিয়ে হচ্ছে অস আউট করলাম। 2 নাম্বার হচ্ছে এটা দিয়ে রিলিফ হয় নাই, তাহলে আমরা একটা স্ট্রোমা তৈরি করে দিলাম, আলাদা একটা পথ তৈরি করে দিলাম এখান দিয়ে। 3 নাম্বার হচ্ছে আমাদের ডেফিনিটিভ ম্যানেজমেন্ট লাগবে, এই তো আগে তো এটা ডেফিনিটিভ নাই, আমাদের ডেফিনিটিভ একটা ম্যানেজমেন্ট লাগবে যেটাতে আমরা কমপ্লিট রিলিফ পাবো। সেটা হচ্ছে কি, পুল থ্রু অপারেশন, মানে টেনে টেনে আনা। এই যে এটা ডিজিজ পোর্শন, এটা আমি কেটে ফেলবো, আর এটা এখানে আবার হচ্ছে নর্মাল পোর্শন আছে অ্যানাসের দিকে, তাহলে এই জায়গাটা কেটে বাদ দিয়ে দিব, উপরটাকে নিয়ে এসে আমি জোড়া লাগিয়ে দিব। এটা হচ্ছে ফুল থ্রু অপারেশন। এইগুলো হচ্ছে আমাদের হাসপ্যাং ডিজিজের টোটাল আলোচনা। আলোচনা যদি আমি যদি ছোট্ট করে বলি, তাহলে হচ্ছে গ্যাংলিয়ন সেল প্রেজেন্ট থাকবে না, এই জন্য হচ্ছে যেখানে প্রেজেন্ট থাকবে না সে যেটা ন্যারো হয়ে যাবে, ন্যারো হয়ে গেলে অবস্ট্রাকশন ফিচার ডেভেলপ করে, অবস্ট্রাকশন ফিচার গুলো কি পাবো, ডিলেট প্যাসেজ অফ দ্য মিক্রোনিয়াম পাবো, অ্যাবডোমিনাল ডিস্টেনশন পাবো, আর হচ্ছে পাইলেস ভমিটিং পাবো। ডায়াগনোসিসের জন্য কি ইনভেস্টিগেশন করবো, কর্সাইট রেক্টাল বায়োপসি করবো, কন্ট্রাস্ট এনিমা করবো। আর ট্রিটমেন্টের জন্য রেক্টাল লস আউট, স্ট্রোমা করতে পারি, এবং ডেফিনিটিভ ম্যানেজমেন্ট হচ্ছে ফুল থ্রু অপারেশন। আমাদের হাজব্যান্ড সাদাটুকু আলোচনা এখান থেকে আমাদের মাথায় এই কয়েকটা ইনফরমেশন থাকলে আমরা এখান থেকে কোশ্চেন দিলে আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে আমরা একটা কোশ্চেন দেখি। A 3-day old male neonate present with the abdominal distension, bilous vomiting and failure to passage the meconium ileus। তাহলে এখান থেকে আমরা কি পাইছি, অ্যাবডোমিনাল ডিস্টেনশন পেয়ে গেছি। অ্যাবডোমিনাল ডিস্টেনশন পাইছি, ভমিটিং পাইছি, আর হচ্ছে মিকোনিয়াম পাস করতে ডিলে হয়েছে। ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন দের হচ্ছে এক্সপ্লোসিভ প্যাসেজ অফ দ্য স্টুল অ্যান্ড গ্যাস উইথ টেম্পোরারি রিলিফ অফ দ্য সিমটম। তাহলে যখন আমরা ডিএরি করছি তখন সে টেম্পোরারি রিলিফ পাইছে, মানে যখন আমি যেটা জমে ছিল ওই জায়গাটা থেকে সে হচ্ছে মিকোনিয়ামটা পাস করতে পারছে, এজন্য সে হচ্ছে টেম্পোরারি রিলিফ পাইছে, কিন্তু পার্মানেন্ট তার সলভ হয় নাই, কারণ ওই জায়গায় তো নার্ভ সেল নাই। সে আমি যখন আঙ্গুলটা বের করছি সে আবার চুপসে গেছে। তারপর বলছি কি, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট ইনভেস্টিগেশন টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। এখানে আমাদের বলছে কি, আমরা ডায়াগনোসিসের জন্য কোনটা কনফার্মেটরি টেস্ট। তাহলে আমাদেরকে ডিজিজটাকে ডায়াগনোসিস করতে হবে, ডায়াগনোসিস করে আমরা এই কি পেলাম, আর্টসফ্যাং ডিজিজ পেলাম, টিপিক্যাল ফিচার দেওয়া আছে। এবং এটার জন্য কি করতে পারি, রেকটাল সেকশন বায়োপসি করতে পারি। এই যে কন্ট্রা সিনেমা করা যায়, কিন্তু এটা কনফার্ম করতে পারবে না। আমরা যখন বায়োপসি করতে পারবো তখন আমাদের দেখাবে যে এখানে গ্যাংগ্লিয়ন সেল নাই, নার্ভ সেল নাই। তো সেইখান থেকে আমরা কনফার্ম হইতে পারবো। এই গেল হচ্ছে আমাদের হাসপাং ডিজিজের আর একটা ছোট টপিক। আজকে লাস্ট টপিক, এটা হচ্ছে মিকুনিয়ামাইলাস। মিকুনিয়ামাইলাসে কি হয়, মিকুনিয়ামটা হচ্ছে ঘন হয়ে যায়, ইনস্পেসিয়েটেড হয়ে যায়। হয়ে গেলে কি হবে, যে আইলিয়া আছে সেটা অবস্ট্রাকশন হয়। এটা হচ্ছে সিম্পল অবশ্যই থাকে। এখন এটা যদি আরো কমপ্লিকেটেড হয়, তাহলে না, এটাতে প্যাচ লাগতে পারে, ভলভুলাস হইতে পারে, তাছাড়া কি হতে পারে, অ্যাট্রিসি হইতে পারে। এটা আরো একটা কমপ্লিকেটেড কন্ডিশন কি হতে পারে, সে হচ্ছে পারফোরেটেড হয়ে যেতে পারে। এখন পারফোরেটেড এটারও হচ্ছে ক্লিনিক্যাল ফিচার গুলো একই পাওয়া যাবে, মিডিলের প্যাসেজ যেটা মেকানিজম, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, বোমাইলাস ভমিটিং পাওয়া যাবে। এটা ডায়াগনোসিস করার জন্য আমাদের কিছু ইনভেস্টিগেশন আছে। ইনভেস্টিগেশন গুলো কি আছে, অ্যাবডোমিনাল এক্সরে আছে। এক্সরেটা দিয়ে মেনলি হচ্ছে আমাদের পারফোরেশন, যখন পারফোরেশন হয় তখন মেনলি এক্সরেটা দেখা যায় যে তার হচ্ছে এই ব্রাউন গ্লাস গ্লাস অ্যাপিয়ারেন্স, এই ফিচার গুলো পাওয়া যায়। আর এটা হচ্ছে কি, জেনেটিক টেস্ট করা যায়, সিএফটি আর ডিফেক্ট। এখন এখানে জেনেটিক টেস্ট কেন করা হয়, মিকুনা মাইলাস হচ্ছে আমাদের একটা কন্ডিশনের সাথে হচ্ছে মানে অ্যাসোসিয়েটেড, সেটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস নামে আমাদের একটা জেনেটিক ডিজিজ আছে, অস্ট্রোজোমাল রিসেসিভ জেনেটিক ডিজিজ আছে। এইটার সাথে সে রিলেটেড। আমাদের এমআরসিএস এর যে যদি গিয়ে কোশ্চেন গুলো আমি দেখছি আগের, সেটা হচ্ছে আমাদের ক্লু হিসাবে থাকে, তার হচ্ছে আহ সিস্টিক ফাইব্রোসিসের একটা ফিচার দেওয়া থাকে, এটা ক্লু হিসেবে দেওয়া থাকে। এবং হচ্ছে তার মিকুনোমাইলাসের যে অ্যাবডোমিনাল অবস্ট্রাকশনের যে টিপিক্যাল ফিচার গুলো থাকে সেগুলো দেওয়া থাকে। তাহলে আমাদের এই এটা একটু দেখি, তাহলে সিস্টিক ফাইব্রোসিস আমরা একটু দেখি ছোট্ট করে। তাহলে
সিস্টিক ফাইব্রোসিস কি জন্য হয়? সিএফটিআর জিনের মিউটেশন হয়, সিস্টিক ফাইব্রোসিস ট্রান্সমেমব্রেন জিনের যে মিউটেশন, এটার কারণে হয় অটোজোমাল, এটা একটা অটোজোমাল রিসেসিভ ডিজিজ। এবং এটার ফলে কি হয়, এটার ফলে হচ্ছে আমাদের যে কোনো সিক্রেশন ঘন করতে যে যে জিনিসটা লাগে সেটা হয়, সেটা কি হয়, ক্লোরাইড, যেটা ক্লোরাইডের সিক্রেশন কমে যাবে, তাহলে এটা যদি একটা শ্যাক হয়, এখানে ক্লোরাইডের জমা হবে, ক্লোরাইড জমা হবে, তারপরে ভিতর বাইরে থেকে সোডিয়াম আসবে, তাহলে এটা আরো ঘন হয়েছে, সোডিয়াম বাড়ছে, এবং হচ্ছে ওয়াটারটা এখান থেকে বেরিয়ে যাবে, ওয়াটার মুভমেন্ট তুলবেন, তাহলে জিনিসটা কি হবে, ডিহাইড্রেটেড হবে এবং থিক হবে, ঘন হয়ে যাবে। ফলে কি হবে, ফলে চারটা জিনিস এখানে হচ্ছে, চারটা অর্গান আছে, চারটা অর্গানে চারটা এফেক্ট দেয়। লাংসে কি হবে, যে মিউকাস প্লাগটা হবে, মিউকাস প্লাগটা ঠিক হয়ে গেল, রিকারেন্ট ইনফেকশন হবে, ব্রঙ্কিটিস হতে পারে। প্যানক্রিয়াসে হচ্ছে ডাক ব্লকেজ হয়, স্ট্যাটোরিয়া হবে, ম্যাল অ্যাবজর্পশন হবে। ইন্টেস্টাইনে হচ্ছে মিউকোরিয়াম আইলাস হতে পারে। শয়েড গ্ল্যান্ড আছে, সল্ট ইন শয়েড, মানে সল্টিত হবে, সল্টি চাইল্ড চাইল্ড যেটা। এখন এই চারটা ইফেক্ট, তাহলে সিস্টিক ফাইব্রোসিস থাকবে, মিকোনিয়াম আইলাসের সাথে হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটেড যে ডিজিজটা থাকবে, কন্ডিশন থাকবে, সেই সিস্টিক ফাইব্রোসিস। তাহলে আমাদের এখন ট্রিটমেন্টটা দেখবো। ট্রিটমেন্টটা কি, যদি সিম্পল যে ডিজিজ যেটা, যে কমপ্লিকেশন ডেভেলপ করে নাই, সেটাকে আমরা হচ্ছে এনেমা দিয়ে আমরা হচ্ছে রিলিফ করতে পারবো। আর কমপ্লিকেটেড কেসের ক্ষেত্রে কি ল্যাপারটমি লাগবে বা এন্ট্রিওটমি লাগবে, ল্যাপারটমি গুলোতে স্টোন করা লাগতে পারে। এখন আরেকটা কন্ডিশন হচ্ছে পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট করার জন্য এন অ্যাসিটাইল সিস্টাইন, যেটা এটা হচ্ছে আহ, আহ, ঠিক হয়ে গেল মিকসটা, সেটাকে আমাদের হচ্ছে থিন করবে। এই হচ্ছে টোটাল আমাদের আজকে দুইটা ডিজিজ আলোচনা। তাহলে মিকোনেমাইলাইসিস যদি আমি বলি, তাহলে কি, হ্যাঁ, এই মিকোনিয়ামটা হচ্ছে ঘন হয়ে গেছে, ঘন হওয়ার ফলে হচ্ছে অবস্ট্রাকশন ফিচার ডেভেলপ করছে, এবং এটা ডায়াগনোসিস করার জন্য কি করতে পারি, আমরা জেনেটিক টেস্ট করতে পারি, সিএফটিআর ডিফেক্ট পাওয়া যাবে এখানে। আর হচ্ছে এটার সাথে অ্যাসোসিয়েটেড সিস্টিক ফাইব্রোসিস থাকবে, ফাইব্রোসিসের ফিচার গুলো বলছি, আর ট্রিটমেন্ট ট্রিটমেন্ট বলছি। এই হচ্ছে আজকে টোটাল দুইটা ডিজিজের আলোচনা। তাহলে আমরা মিকোনিয়াম আইলাস থেকে একটা কোশ্চেন পড়ি। A 2-day old neonate present with abdominal distension, bileless vomiting, and failure to pass meconium. তাহলে অ্যাবডোমিনাল ডিস্টেনশন আছে, বাইলেস ভমিটিং আছে, ফেইলিয়ার টু পাস ডিলেট প্যাসেজ অফ দ্য মেকিনিজম, তিনটাই আছে। ওকে, অন এক্সামিনেশন দ্য অ্যাবডোমেন ইজ ডিস্টেন্ডেড, তারপর অ্যাবডোমিনাল এক্সরে শোজ গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, দ্য বেবি লেটার ডেভেলপ রিকারেন্ট চেস্ট ইনফেকশন। ওই যে আমার সিস্টিক ফাইব্রোসিসের যে একটা পড়লাম, ইফেক্ট পড়লাম, লাংসে কি হবে, মিকস প্লাগ তৈরি হয়, রিকারেন্ট চেস্ট ইনফেকশন হবে। এবং সয়েড ক্লোরাইড টেস্ট পজিটিভ, সয়েড গ্ল্যান্ডের যেটা হচ্ছে সল্টি বেবির যে ফিচার সেটা দিছে, সয়েড ক্লোরাইড টেস্ট ইজ পজিটিভ। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি আন্ডারলাইং ডায়াগনোসিস? তাহলে সুন্দর, মানে আমাদের তো টিপিক্যাল ফিচার দেওয়া আছে, তারপরে বলে দিচ্ছে যে আমাদের সিস্টিক ফাইব্রোসিসের ফিচার দেওয়া আছে, তাহলে আমাদের কি ডায়াগনোসিস হচ্ছে মিক্রোমাইলিস। এ গেল। আর আমাদের একটা কোশ্চেন নিয়ে, আমরা আরেকটা কোশ্চেন আছে, একটু দেখি। নিওন্যাট হ্যাজ seen in seen with history of abdominal distension, vomiting. After 2 days from the bath, he passed mucus plug, but still ongoing symptom. What is the most likely diagnosis? তাহলে তার কি আছে, abdominal distension আছে, vomiting আছে, এবং delayed passage of the meconium আছে। তাহলে আমাদের যে কোনো দুইটা ডিজিজ চিন্তা করতে পারি। তারপরে বলছে কি, 2 দিন পরে পাস করছে, পাস করার পরে সে কমপ্লিট রিলিফ পায় নাই, তার হচ্ছে সিমটমটা এখনো হচ্ছে অনগোয়িং আছে। এটা ডায়াগনোসিস কি বলছে, এটা নিয়ে একটু ঝামেলা হয়। তো কিন্তু কেউ নাই যে আলোচনা করা যাবে। তাহলে মানে আমার কাছে যেটা মনে হয়েছে, এটার অ্যান্সার হার্সফ্যাং ডিজিজ হবে। কেন এখানে আমি যেটা পাইছি সেটা হচ্ছে হার্সফ্যাং ডিজিজে মিকোস প্লাক রিলিফ হওয়ার পরও হচ্ছে পারসিস্টেন্ট একটা সিমটম থাকে, আর হচ্ছে এই মিকোনিয়াম আইলেসে হচ্ছে এটা রিলিফ হয়ে যায়। এখন আমরা আর একটা ভাবে চিন্তা করতে পারি যে মিকোনিয়াম আইলেসের আমাদের পার্টিতে যেভাবে কোশ্চিন আসে, সেই অনুযায়ী মিকোনিয়াম আইলেসের কোশ্চিন থাকলে আমাদের সিস্টিক ফাইব্রোসিসের একটা অ্যাসোসিয়েটেড ফিচার থাকার কথা। এই দুইটা এই দুইটা চিন্তা করে আমার কাছে মনে হয়েছে এটা হার্সফ্যাং ডিজিজ। আজকে আমাদের আলোচনা এতটুকুই। থ্যাংক ইউ। আমরা একটু কথা বলি আমাদের পার্টের প্রিপারেশন নিয়ে। পার্টের প্রিপারেশনের ক্ষেত্রে আমি বলবো যে এটার প্রিপারেশন হচ্ছে খুব, মানে ইনফরমেশন বেস। আমি যে খুব বেশি পড়লাম তা না, আমাকে মানে এক্সাক্ট ইনফরমেশনটা জানতে হবে যে আমি কোনটা পড়বো আর কোনটা বাদ দিব, এটা আমাকে আগে জানতে হবে। আর আরেকটা কথা হচ্ছে আমাদের পার্টের কোশ্চিন প্যাটার্ন এখন চেঞ্জ হয়েছে, যে একা একা পড়ে এখনো পাস করা যাবে, আগেও গেছে এখনো যাবে, কিন্তু এখনকার প্যাটার্ন
মানে হিউজ একটা ডিফারেন্স তৈরি হয়েছে। তো এই ক্ষেত্রে আপনাদের মানে গাইডলাইনে থাকা খুবই জরুরি। কারণ আমাদের প্রথম যেটা কারণ বললাম, আমাদের কি কি ইনফরমেশন জানতে হবে এটা আমাকে কি বলে দিলে আমাদের জন্য প্রিপারেশন নেওয়াটা অনেক ইজি। আর হচ্ছে আমাদের এই পরীক্ষা প্যাটার্ন কোশ্চেন হয়েছে কঠিন হচ্ছে, সো আমাদেরকে একটু প্রিপারেশন ভালো করে নিতে হবে। অনেক টাকার পরীক্ষা, আমরা ভালো করে প্রিপারেশন নিব ইনশাল্লাহ। এখন এই জন্য হচ্ছে আমাদের এখানে লং ব্যাচ, রেগুলার ব্যাচ, এক্সাম ব্যাচ চালু আছে। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যেটা মানে কেউ যদি একটু লং টাইম ধরে প্রিপারেশন নেন তাহলে ওভাবে শুরু করে দিতে পারেন। কারো দেখা যাচ্ছে যে আমাদের শুধু এক্সাম দিলেই হচ্ছে, এক্সাম দিলে অনেক কিছু সলভ হয়, শুধু এক্সাম ব্যাচে কন্টিনিউ করেন, কিন্তু এক জায়গায় যে কোনো এক জায়গায় কন্টিনিউ করেন। আশা করি একটা ভালো প্রিপারেশন হবে, ভালো পরীক্ষা হবে। তাহলে আজকে এতটুকুই, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।